সকালবেলায় যখন দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে এসে জুনিয়র ডাক্তারদের কাছে কিছু বার্তা দিয়েছিলেন, আমরা তার এই পদক্ষেপকে সকালবেলাতেই স্বাগত জানিয়েছিলাম যে প্রশাসনের সর্বোচ্চ পদে যিনি আছেন তিনি অন্তত ধর্ণা মঞ্চে এসছেন, এটাকে একটা ভালো দৃষ্টার হিসেবে আমরা দেখেছিলাম। কিন্তু সেখানে এসে তিনি যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলির উপরে আমরা পুরোপুরি যে আস্থা রাখতে পেরেছিলাম তা নয়, সেটা সকালেই বলেছিলাম। তিনি বলেছিলেন যে আমাদের যেগুলো রোগী কল্যাণ সমিতিগুলি ভেঙে দেওয়া হবে বলে বলেছিলেন। তিনি বলেছিলেন যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত যাদের নাম আসছে তারা কেউ তাদের বন্ধু নন, সম্ভবত এরকম একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে তিনিও নাকি এতদিন ধরে রাত্রে ঘুমোতে পারছেন না। তো আমরা বলেছিলাম যে শুধু পশ্চিমবাংলা না, ভারতবর্ষ পৃথিবীর বহু মানুষ এই ঘটনার পর থেকে রাত্রে ঘুমোতে পারছে না। তো তিনি যদি আমাদের সঙ্গে এই কান্নাটা একসঙ্গে কাঁদতে চান, তার উচিত হচ্ছে জুনিয়র ডাক্তারদের যে 5 দফা দাবি, সেই দাবি মেনে অন্তত যারা হচ্ছে যে আমাদের এই যে হেলথ সেক্রেটারি, ডিএইচএস, ডিএমই, কলকাতা পুলিশের কমিশনার, এদেরকে অবিলম্বে অপসারণ করা, মেডিকেল কাউন্সিলকে ভেঙে দেওয়া, থ্রেটের যে পরিবেশ, থ্রেট কালচারকে নষ্ট করার জন্য উপযুক্ত উদ্যোগ নেওয়া, এবং হচ্ছে যে তার সঙ্গে হচ্ছে যে যারা যারা এই সমস্ত ঘটনাগুলির সঙ্গে জড়িত, আমরা দেখেছি শাসক দলের বিভিন্ন এমপি, এমএলএ, বিভিন্ন নেতা, তারা হচ্ছে যে বারবার ডাক্তারদের বিরুদ্ধে, জুনিয়র ডাক্তারদের তারা খুনি বলেছেন, তাদের ধমক দিয়েছেন, তাদের বিরুদ্ধে মানুষকে খেপানোর চেষ্টা করেছেন। আমরা বলেছিলাম যে আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমরা বলেছিলাম যে আপনি আপনার যে কৌশলী মহামান্য সুপ্রিম কোর্টে মৃত্যু সংক্রান্ত এবং এখানকার চিকিৎসা না হওয়া সংক্রান্ত যে তথ্যগুলি দিচ্ছেন এগুলি সর্বৈব ভুল। আপনি এই কাজগুলি থেকে বিরত থাকুন এবং জুনিয়র ডাক্তারদের দাবিগুলিকে আপনি মেনে নিন। কিন্তু আমরা দেখলাম যে তারপরে জুনিয়র ডাক্তাররা তাকে বললেন যে আপনি আমাদেরকে যেখানে ডাকবেন, যখন ডাকবেন আমরা যাব, কিন্তু আলোচনাটা যেন স্বচ্ছতার একটা বাতাবরণ দিতে হয়। আমরা জুনিয়র ডাক্তারদের এই যে পদক্ষেপ তাকেও আমরা স্বাগত জানিয়েছিলাম। তারপর আমরা দেখলাম তাদেরকে ডেকে আনা হলো কালীঘাটে, তাতেও জুনিয়র ডাক্তাররা গেলেন। জুনিয়র ডাক্তাররা যাওয়ার পর তারা হচ্ছে যে তাদের যে দাবি ছিল স্বচ্ছতা, মানে হচ্ছে লাইভ স্ট্রিমিং, এটা সুপ্রিম কোর্টে হচ্ছে, আমাদের রাজ্যের প্রতিটি প্রশাসনিক বৈঠকে এটা হয়। তো আমরা ভেবেছিলাম সেটা এখানে হবে, তারা না বলেছেন। আমি আমার জুনিয়র ডাক্তার বন্ধুদের বলবো, তারপরেও তারা নমনীয়তা দেখিয়েছিলেন। তারা বলেছেন ঠিক আছে, এটা না হোক, অন্তত একটা ভিডিও হোক, যে ভিডিওটা আপনারাও করুন, আমরাও করি, দুজনই আমরা করি। কিন্তু তারপরেও দেখলাম যে সেখানেও তারা রাজি হয়নি, এবং এই আলোচনা চলতে চলতে আমাদের ধারণার বাইরে ছিল কি এক অজ্ঞাতকতার কারণে হঠাৎ করে ঘোষণা করা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি আর তার সময় নেই, তিনি আলোচনা করতে পারবেন না। আমরা মনে করি যেখানে জুনিয়র ডাক্তাররা 35 দিন ধরে, জুনিয়র ডাক্তারদের সঙ্গে পশ্চিমবাংলার সিনিয়র সমস্ত চিকিৎসক এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষ এই 35 দিন ধরে অপেক্ষা করছে যে বিচারের একটা আশায়, যে কোথাও একটা বিচারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে যারা অভয়ার মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত, এবং যে আমরা বারবারও যেটা অভিযোগগুলো করেছি, আজকে একের পর এক সেই পরতের পর্দাগুলো খুলে যাচ্ছে, যে বিরাট একটা যে দুষ্কৃতি চক্র, যে একটা দুর্নীতির যে সিন্ডিকেট, যে থ্রেট কালচার, যেটা হচ্ছে যে আমাদের এই মেয়েটার মৃত্যুর একটা পরিবেশকে তৈরি করেছে, শেষ পর্যন্ত এই নারকীয় ঘটনার মধ্যে দিয়ে আমাদের মেয়েটিকে চলে যেতে বাধ্য করেছে। বারবার আমরা যে নামগুলির বিরুদ্ধে আমরা বলছিলাম যে এদেরকে আপনারা, এদের বিরুদ্ধে অভিযোগ আছে, এদেরকে আমরা এই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিন। আমরা একে একে দেখলাম যে আজকে অন্তত আরেকজন টালা থানার ওসি, তার বিরুদ্ধে জয়েন্ট পারফর্মার ডক্টরসের পক্ষ থেকে কিছুদিন আগেই আমরা চিঠি দিয়েছিলাম মাননীয় চিফ সেক্রেটারিকে যে আপনি ব্যবস্থা নিন। উনি তার যে ভূমিকা সেটা পালন করতে পারেননি, এবং আমরা শুনেছি আরজি করের যে প্রিন্সিপাল, তাকে দুর্নীতির মামলায় আগে সিবিআই ধরেছিল, আজকে হচ্ছে যে রেপ অ্যান্ড মার্ডার কেসেও তাকে তারা অ্যারেস্ট করেছে। তার মানে কি, আমরা যে কথাগুলি প্রথম দিন থেকে বলছিলাম, যে চরিত্রগুলি সম্বন্ধে আমাদের মনে প্রশ্ন ছিল, একের পর এক সিবিআই এর তদন্তের মাধ্যমে তারা হচ্ছে যে সিবিআই এর কাস্টডির মধ্যে আসছে। এটা আমাদের কাছে একটা আশার কথা। কিন্তু আমরা এটা জানি না যে হঠাৎ করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং হচ্ছে যে আমাদের মাননীয় চিফ সেক্রেটারি তারা আলোচনার সেই টেবিল থেকে, যেখানে জুনিয়র ডাক্তাররা মোটামুটিভাবে তৈরি হয়েছিলেন যে আলোচনা করার জন্যে, তারাও ভাবছিলেন যে বারবার চিফ মিনিস্টার ডাকছেন, আমাদের নিশ্চয়ই আলোচনাটা করা উচিত, আমাদের বক্তব্যটা বলা উচিত। কিন্তু হঠাৎ করে কোন এক অজ্ঞাত কারণে তাদেরকে চলে যেতে হলো, এটা আমাদের কাছে পরিষ্কার নয়।
এবং এই অবস্থায় আমাদের মনে হচ্ছে, আজ সকালে আমরা শুনেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন যে এটা তার শেষ চেষ্টা। আমরা মনে করি কোনো সংকট থেকে বেরোনোর জন্য কোনো চেষ্টাই শেষ চেষ্টা নয়, চেষ্টা বারবার করা উচিত। আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে যে তাদের সঙ্গে আলোচনার যে আসর ছিল সেই আসর তিনি ছেড়ে গেছেন, চিফ সেক্রেটারি ছেড়ে গেছেন। এবং শুনলাম যে চিফ সেক্রেটারি নাকি জুনিয়র ডাক্তারদের এটা বলেছেন যে তোমরা বেরিয়ে যাও। আমরা চিফ সেক্রেটারি যদি এরকম কথা বলে থাকেন, আমরা তার এই মন্তব্যটার নিন্দা করছি যে এইরকম জুনিয়র ডাক্তারদের ডেকে এনে তাদেরকে যদি তিনি বলেন যে বেরিয়ে যাও, এর চেয়ে দুঃখজনক মন্তব্য কোনো একজন সরকারের সর্বোচ্চ অফিসারের কাছ থেকে এই মন্তব্য আমরা আশা করি না। এই মন্তব্য তিনি কেন করলেন আমরা তাও জানি না। তিনি আলোচনার পরিবেশটাকে আরও এখানে নষ্ট করলেন বলে আমাদের ধারণা। এবং এই পরিস্থিতিতে আমি আমার জুনিয়র ডাক্তার বন্ধুদের কাছে বলবো, আপনাদের সিদ্ধান্ত, আপনারা কি করবেন। কিন্তু আমার মনে হয় যে এই সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের পথ বোধ হয় আর নেই, এটা আমাদের বারবার মনে হচ্ছে। যদিও আমরা আশা ছাড়তে রাজি নই, কিন্তু আমরা এটা কোথাও একটা আমাদের মনের মধ্যে এই কথাটা আসছে ধীরে ধীরে যে আলোচনার স্বচ্ছ পরিবেশ, আলোচনার তো একটা পূর্ব শর্ত কিছু থাকে, সেই শর্তগুলিকে পূরণ করার জন্য সরকার বা প্রশাসন তারা কেউ প্রস্তুত নন। আমরা মনে করি যদি এখন এই মুহূর্তে আলোচনার একটা পরিবেশ তৈরি করতে হয়, অবিলম্বে যে কথাটা আমরা বললাম, অবিলম্বে এই প্রশাসনের যে সমস্ত শীর্ষকর্তাগুলির নাম আমরা বলেছি বারবার, হেলথ সেক্রেটারি, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, কমিশনার অফ পুলিশ, এদেরকে আপনি অবিলম্বে অপসারণ করুন এবং হচ্ছে মেডিকেল কাউন্সিলকে ভেঙে দিন। এবং হচ্ছে যারা এখনও পর্যন্ত এমপি এমএলএরা সবাইকে একটা হুমকি দিচ্ছে, জনগণকে খেপাচ্ছে, এদের বিরুদ্ধে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুন। এবং হচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছে মিথ্যা তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা থেকে বিরত হন। এই পদক্ষেপগুলি যদি আপনি অবিলম্বে গ্রহণ করেন, প্রশাসন যদি গ্রহণ করে, তখন আমরা বুঝবো যে প্রশাসন কিছু সদর্থক একটা দৃষ্টিভঙ্গি, একটা ভূমিকা পালন করছে। এগুলি না করলে তারা যে কোনো ভূমিকা পালন করতে উৎসাহী, এটা আমাদের আর মনে করার কোনো কারণ থাকছে না। এটা খুব দুঃখের হলো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর সে কথাগুলি বলতে বাধ্য। আন্দোলনের পরবর্তী ধাপ কি? আন্দোলনের পরবর্তী ধাপ একটা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা নিশ্চয়ই তাদের মধ্যে আলোচনা করে ঠিক করবেন যে এরপর তারা কী করবেন, আন্দোলন কীভাবে নিয়ে যাবেন। পশ্চিমবাংলার মানুষ যারা আছেন তারা কি চাইছে তাদের কাছ থেকে, তাদের সেই দাবিটাকে তারা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন এবং এতদিন সেটা চলছে সেইভাবে তারা এগোবেন। এবং সিনিয়র ডাক্তাররা যারা আমরা আছি তাদের সঙ্গে আমরা এই আন্দোলনে থাকবো। আমরা বাড়তি আরও কিছু উদ্যোগ গ্রহণ করব, সেগুলো আমরা একটু ভেবে নিচ্ছি কী আমরা করতে পারি। তার মধ্যে দুটো তিনটে জিনিস আপনাদের এখনই বলতে পারি। একটা হচ্ছে যে যেমন ডাক্তারদের এটা আন্দোলন চলছে, সেই সঙ্গে যারা হচ্ছে যে চিকিৎসক সমাজের এই আন্দোলনের সঙ্গে পশ্চিমবাংলার যে বৃহত্তম জনসমাজের সঙ্গে যুক্ত হয়েছে, আমরা দেখেছি তাদের মধ্যে বহু মানুষকে রাস্তায় দুটো কলম দুটো কিছু লেখার জন্যে বা হচ্ছে যে দুর্নীতির কাগজপত্রগুলো পৌঁছে দেওয়ার জন্যে তাদেরকে থানায় ডেকে পাঠানো হচ্ছে। এরকম কাউকে জেলে পাঠানো হবে, পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে এবং কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদেরকে জেল কাস্টডি হয়েছে। আমরা এই সমস্ত মানুষগুলি যারা হচ্ছে যে এই আন্দোলনের পাশে থাকতে গিয়ে তারা হচ্ছে যে এইভাবে হেনস্থা হচ্ছেন, পুলিশের হেনস্থার শিকার হচ্ছেন, এদের পাশেও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস দাঁড়াবে।